হ্যাঁ, মানে রামিসার সর্বশেষ আপডেটটা কি আজকে পর্যন্ত? আচ্ছা, দুটো বিষয়। একটা, যদি আমরা রামিসার মামলার, আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মামলার যে ট্রায়াল শুরু হয়েছে, মামলার এক ট্রায়াল শুরু হওয়া মানে হলো যে চার্জ গঠন শুনানি থেকে বিচার প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত। চার্জ শুনানি হওয়ার পর থেকে নামন আইন 2000-এর 20-এর 2 উপধারায় একটা কথা বলা আছে সুস্পষ্টভাবে, এই আইনের অধীন যে মামলাগুলো বিচার শুরু হইবে, বিচার শুরু হওয়ার তারিখ হইতে একটানা শেষ না হওয়া পর্যন্ত চলিতে থাকিবে। তার মানে হলো প্রতিটি কর্মদিবসে এই মামলা কার্যক্রম চালাতে হবে। রামিসা আক্তার মামলার ক্ষেত্রে এই আইনটির প্রয়োগ করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে আমি আবেদন করি এবং সেই আবেদনের প্রেক্ষিতে মাননীয় ট্রাইব্যুনাল দেখলেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 20-এর 2 উপধারায় প্রতি কর্মদিবসে একটানা শেষ না হওয়া পর্যন্ত মামলা কন্ডাক্ট করার যে আইনগত বিষয় আছে, সেই বিষয়টির বাধ্যবাধকতায় মাননীয় ট্রাইব্যুনাল মামলা পরিচালনা করতেছেন। আজকে মামলার যে কার্যক্রম বা স্টেজ ছিল সেটা হলো যে 342 অর্থাৎ আসামি পরীক্ষা। এই আসামি পরীক্ষার অর্থ হলো একটি মামলায় রাষ্ট্রপক্ষ কর্তৃক উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্য, অর্থাৎ এক্সামিনেশন চিফ এবং ক্রস এক্সামিনেশন এর মাধ্যমে যে সাক্ষ্য রেকর্ডেড হয়, এই সাক্ষ্যের মধ্যে যে সাক্ষ্যগুলো চার্জে উল্লেখিত বিষয়কে নির্দেশ করে তাহাই হলো ইনক্রিমিনেটিং এভিডেন্স। সেই ইনক্রিমিনেটিং এভিডেন্সগুলো মাননীয় ট্রাইব্যুনাল আজকে পড়ে শুনিয়েছেন আসামিদ্বয়কে উন্মুক্ত ট্রাইব্যুনালে, এবং আসামিদ্বয় ইনক্রিমিনেটিং এভিডেন্স অর্থাৎ 342-র অধীনে সংশ্লিষ্ট তাদের দোষকে ইন্ডিকেট করে এই ধরনের সাক্ষ্যগুলো শোনার পর আসামি মোহাম্মদ সোহেল রানা প্রথমে বলেছিলেন যে আমি নির্দোষ, তারপরে বলেছিলেন যে ডলারের নাম একজন, তারপরে বলেছিলেন আমি দোষী, আমি মাপ চাই। আর 2 নম্বর আসামি স্বপ্না বেগম যথারীতি অন্যান্য মামলায় যেমন 342 হয় বা আসামি পরীক্ষা হয় যে আমি নির্দোষ, তিনি তাই বলেছেন। একটা বিষয় আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে যে আসামি মোহাম্মদ সোহেল রানা তিনি যেদিন ম্যাজিস্ট্রেটের নিকট প্রথম উপস্থাপিত হয়েছিলেন গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে, সেদিন তিনি ম্যাজিস্ট্রেটের নিকট একটি দোষ স্বীকারোক্তি দিয়েছেন। সেই দোষ স্বীকারোক্তিতে তিনি কিন্তু ডলার শব্দটি বলেননি। তা আজকে 342 ধারার পরীক্ষার সময় আদালতে যখন ডলারের কথা বলেছেন, তখন দুটো জিনিস আসে। একটা জিনিস হলো যে ডলার একটি দেশের মুদ্রার নাম, আবার একজন ব্যক্তির নামও হতে পারে। তো সেই ক্ষেত্রে এই ডলার যদি আমরা ব্যক্তি হিসেবেই ধরি, তার এই ব্যক্তিটার পূর্ব পরিচয় অথবা তার যে পূর্ণাঙ্গ পরিচিতি, তিনি কোথায় বাস করেন, পিতার নাম কি, তার ব্যবসা, প্রফেশন ইত্যাদি সহ যদি 164 বা তার দোষ স্বীকারোক্তির সময় যদি ম্যাজিস্ট্রেটের নিকট বলতেন, তাহলে যেটা হইতো তদন্তকারী কর্মকর্তা তার ব্যক্ত এই ডলার এর আইডেন্টিফিকেশনের জন্য এবং তার এই ব্যক্ত ডলার সত্যিকার অর্থে এই মামলায় দায়ী কিনা তার জন্য কিন্তু তদন্তকারী কর্মকর্তা ভেরিফিকেশন করতে পারতেন, অর্থাৎ যাচাই করতে পারতেন। তাহলে এই ভেরিফিকেশন করাটাও এই মামলার তদন্তের ক্ষেত্রে এই মামলার তদন্তকারী কর্মকর্তার একটা দায় ছিল। সেটা 1943 সালের পুলিশ রেগুলেশনের 283 রেগুলেশনে এই কথাটা বলা আছে, এই ধরনের যে কোনো ব্যক্তি গ্রেপ্তারকৃত হয়ে কোনো মামলায় যদি দোষ স্বীকার করে এবং দোষ স্বীকারের সময় যদি অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতার যদি ইন্ডিকেশনও দেয়, তাহলে ইন্ডিকেটেড সেই ব্যক্তিরও বিষয়ে কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন তৈরি করবেন, যাচাই প্রতিবেদন। অর্থাৎ এই যে আসামি যে তার যে দোষ স্বীকারোক্তি সত্য কথা বললেন কিনা, এটা একটা যাচাই প্রতিবেদন করতে হয়। তো সব কিছু মিলে যে জিনিসটা দাঁড়ালো সেটা হলো যে আসামি যেহেতু
164 বা তার দোষ স্বীকারোক্তি জবানবন্দিতে বলে নাই, এবং 342 ধারার এই আজকের স্টেজে এসে যখন বলেছেন, এটা তিনি মামলার যে মেরিটকে ভিন্ন খাতে মানুষ যাতে বোঝে এই জন্য এটা বলেছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। বিশেষ করে আমি যখন বুঝেছি যে হ্যাঁ, উনি এটাকে মানুষের দৃষ্টিভঙ্গি ডাইভার্ট করার জন্য বলতেছেন। ডলার নামটি আসলে আমি এক্স্যাক্টলি ডলার নামটাও বলতে চাই না, কারণ ডলার শব্দ, আইনের ভাষায় ডলার একজন যদি ব্যক্তির নাম হয় তাহলে তার পিতা মাতা, তার পার্টিকুলার্স বা ঠিকানা লাগবে। আর এমনি যদি ডলার বলে তাহলে, বা আমরা যদি বলি তাহলে ডলার একটি দেশের মুদ্রার নাম, রাইট, বৈদেশিক মুদ্রা। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আসলে সর্বশেষ আপডেটটা কি, বা কবে এটার আরো হেয়ারিং রয়েছে কিনা? হ্যাঁ, সর্বশেষ আপডেট হলো এই মামলায় আজকে যেহেতু আসামি পরীক্ষা অর্থাৎ 3422 হয়ে গেছে, একই আইন, ওই নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-20 উপধারা অনুসারে আগামীকাল এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারিত হয়েছে ট্রাইব্যুনাল কর্তৃক। ট্রাইব্যুনালে আগামীকাল আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে রাষ্ট্রপক্ষে আর্গুমেন্ট উপস্থাপন করিব লিখিতভাবে এবং মৌখিকভাবে। অন দ্য আদার হ্যান্ড, সরকার কর্তৃক নিয়োজিত অ্যাপয়েন্টেড যে স্টেট ডিফেন্স লয়ার, উনিও আসামিদের পক্ষে তার যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এই যুক্তিতর্ক উপস্থাপিত হলে আদালত তার স্বীয় বিবেচনায়, অর্থাৎ ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় যে তারিখ নির্ধারণ করিবেন রায় ঘোষণার জন্য, সেই তারিখে তিনি তার পরবর্তী যে কার্যক্রম রায় ঘোষণার সেটা তিনি করবেন। আসলে এই মামলায় যে সকল সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয়েছে ইতোমধ্যে, তাতে আমরা প্রত্যাশা করি যে আসামি ইনক্রিমিনেটিং এভিডেন্স দ্বারা তার বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হইবে। ডেফিনেটলি তার রাইটস আছে, রাইটস আসামির যেমন আছে তেমনি ওই আইনজীবীরও রাইটস আছে, বিকজ ক্যাপিটাল পানিশমেন্টের মামলার ক্ষেত্রে কাউকে আনডিফেন্ডেড রাখা যায় না, তাহলে এটা একটা ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয়। সেই ক্ষেত্রে আমাদের দেশের বিদ্যমান আইন অনুসারে কোনো অফেন্সে যদি ক্যাপিটাল পানিশমেন্টের বিধান থাকে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি যদি তার নিজস্ব খরচে, নিজস্ব চয়েজের কোনো আইনজীবী না দিতে পারেন, সেই ক্ষেত্রে সরকার একজন স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করে থাকেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরেও এটা আইনের ধারা হিসেবে আসলে প্রযোজ্য? ডেফিনেটলি, আদারওয়াইজ বিচারটি প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। জি, আরেকটা শেষ কোশ্চেন করবো আমরা, যে আপনার কি মনে হয় যে আসলে কি কারণে আমাদের সমাজে এই ধরনের কর্মকাণ্ডগুলি ঘটছে? পারিবারিক শিক্ষা বা ছোট থেকে বেড়ে ওঠা, একটু বলবেন আপনার আইনের ভাষা আসলে? এইটা আসলে মানুষের জন্ম সভ্যতার দিকে যদি আমরা তাকাই, তখন থেকে অপরাধ হয়েছে। আমাদের ইসলামিক হিস্ট্রিতে হাবিল কাবিলের মধ্যে অপরাধ সংঘটিত হয়েছে। আমাদের এই পৃথিবীর শেষ পর্যন্ত অপরাধ সংঘটিত হবে, এটাই স্বাভাবিক। তবে এই অপরাধ প্রিভেনশনের জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, শিক্ষামূলকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম কোনো অপরাধ এরপরেও হয়ে গেলে তার বিরুদ্ধে ইন অ্যাকর্ডেন্স উইথ ল পানিশমেন্টের ব্যবস্থা করে, দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দিয়ে সমাজকে এই ব্যাপারে তাদের যে সচেতনতা বৃদ্ধি করতে হবে যে পানিশমেন্টের মূলক কোনো কাজ করা যাবে না, অপরাধমূলক কোনো কাজ করা যাবে না, তাহলে আমারও বা আমাদেরও এই পানিশমেন্ট হতে পারে। এইটা আসলে সাধারণ মানুষের এক ধরনের আবেগ, কিন্তু আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় না। রাষ্ট্র পরিচালিত হয় একটি সুনির্দিষ্ট কাঠামো। সেই কাঠামোটা কি? আইনের কাঠামো। সেই আইনের কাঠামোতেই বলা হচ্ছে যে রাষ্ট্রের প্রত্যেকটি কাজ আইন অনুসারে হবে। এইটা আমাদের সংবিধানের 31 নম্বর ফান্ডামেন্টাল রাইট। তাহলে বিচার প্রক্রিয়া একটি কাঠামো, বিচারিক কাঠামো। সেই বিচারিক কাঠামোর মধ্য দিয়ে একজন অপরাধীকে শাস্তি দিতে হবে, আদারওয়াইজ সেটা হয়ে যাবে
অবিচারমূলক। এই কারণে আমাদের রাষ্ট্র কিন্তু আইনের কাঠামোর বাইরে গিয়ে কাউকে শাস্তি দিতে পারে না। দুই পক্ষে দুইটা আইনজীবীও তিনি নিয়োগ দিয়েছেন সরকার বা রাষ্ট্র, ঠিক না? সেটা ইতিমধ্যে বলেছি যে ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রে হ্যাঁ। কোনো ব্যক্তির যদি আইনজীবী দেওয়ার মতো টাকা না থাকে, সেই ক্ষেত্রে সরকার ন্যায় বিচারের স্বার্থে একজন স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দিয়ে থাকেন এবং এই মামলাতেও দিয়েছেন। জি, থ্যাংক ইউ।